আমি এই গল্প শুনছিলাম, দিদি এ গল্প করছে আর কি। এই দেখ এই হারে ঋষিদা বলছেন কবির সঙ্গে, তোর ছেলেটাকে দেখলাম নর্দমার ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর যে ভঙ্গি ছিল, এইখানে তখন খোলা নর্দমা, রাস্তার গায়ে আমাদের এই যে রাস্তাটা এরকমই ছিল, রাস্তার পাশে খোলা নর্দমা। ওরা হাঁটার স্টাইলটাই ছিল এই মাথা থেকে ও মাথা নর্দমার ধার ধরে মাথা নিচু করে হাঁটতে, এইভাবে যেত। এইটাই একদম যেন ভবগুরু কি ভাবছেন, চিন্তাশীল একটা মানুষ, এইভাবে খুব ছোটোবেলা থেকে এইভাবে। আর একটা অজানা তথ্য আমি জেনেছিলাম, কিন্তু তার কোনো রেকর্ড নেই। সেটা হচ্ছে আমার এক মেসমশাই ছিলেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ। তিনি মারা গেছেন এখন। তিনি পোর্টে চাকরি করতেন, ইঞ্জিনিয়ার। এরা সব একসাথে বন্ধু আর কি, আমার কাকা রবীন্দ্রনাথ ঘোষ। মেসমশাই গল্প করেছিলেন যে সুকান্ত আর আমি একবার পালিয়ে গেছিলাম শান্তিনিকেতন কবি হবো বলে। ওনার কাছে লেখা ছিল, উনি দেননি। আমি বলেছিলাম তোমার স্ক্রিপ্ট কোনো দাও, এগুলো পাবলিকলি বলো না, কি হবে, তো সবাই লোকে করে খাবে, আমি দেবো না। বলে দুজনে মিলে পালিয়ে গেছিলাম শান্তিনিকেতন থেকে, খিদে পিদে খুব পেয়ে একদিন বাদে ওকে বললাম যে চল বাবা, আমার দ্বারা হবে না, তুই ফিরে চল, আমি পারবো না, তুই হবি কবি, তুই চলে আয়। মানে ছোটো থেকে একটা ঝোঁক আর কি। স্কুলে পড়াকালীন একটা সময় যে দুজনে মিলে চল ওখানে গিয়ে কবি হওয়ার জায়গা শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা, রবীন্দ্রনাথের প্রতি তার লেখা সবই তো ছিলই। এবং ঘটনাচক্রে দেখুন, রবীন্দ্রনাথ জন্মেছেন বৈশাখে, সুকান্ত মারা গেছে বৈশাখে। সুকান্ত জন্মেছে শ্রাবণে, 30শে শ্রাবণ, রবীন্দ্রনাথ মারা গেছেন 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের মৃত্যুর মাস সুকান্তের জন্মের মাস, আর সুকান্তের মানে মৃত্যুর একদম উল্টো, রবীন্দ্রনাথের জন্মের মাস। এবং লোকের যে ধারণা আর কি, অনেকে বলে খুব গরিব, খেতে পেত না, অমুক, তা না, নেগলেক্টেড ছিলেন কিছুটা বলা যায়। মা মারা গেছেন, আর আপনি যে ঘরটায় বসে আছেন, এই ঘরে কবি সুকান্তের সব থেকে বড় ভাই, সৎ দাদা যদিও, মনোমোহন ভট্টাচার্য ভাড়া থাকতেন। মনোমোহন ভট্টাচার্যের স্ত্রী স্বাভাবিক সুকান্তর বড় বৌদি, কিন্তু মায়ের স্নেহে, মাতৃহীন একটা ছেলে, তাকে মায়ের স্নেহে মানুষ করেছেন। 39 নম্বর হরমোন খসড়ানের এই ঘরেই কবি সুকান্ত, আমার বাবা কেজি ঘোষ, তিনি বলছেন যে একদিন আমি এলাম ইমরানের কাছ থেকে, এসে দেখছি দেয়ালে কাঠকয়লা দিয়ে এই কথাগুলো লেখা। জিজ্ঞেস করলাম যে কে লিখেছে, নিশ্চয়ই সুকান্ত। সুকান্তকে ডাকলাম, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা চুনকাম করা দেয়াল, সাদা দেয়াল, তুমি কাঠকয়লা দিয়ে লিখেছো কেন? বলে তার পরের দিন আমি ট্রাম কোম্পানির কিছু কাগজ এনে দিলাম, ট্রাম কোম্পানি থেকে 1 ফিট ছাপা আর 1 ফিট সাদা দিয়ে বললাম এই কাগজে লেখো, কবিতা দেয়ালে না লিখে এই কাগজে লেখো। মানে এই সম্পর্ক প্লাস এরকম এটা ছিল আর কি। পরিবার, ওদের পরিবার, আমাদের পরিবার, আমাদের সাথে ওদের পরিবারের সেই পারিবারিক সেই সম্পর্কটা এখনো রয়ে গেছে আর সেইভাবে একটা। এবং তাতে শুনছি ঠাকুমা বলছেন যে সুকান্ত যখন মারা গেল, স্বাধীনতা পত্রিকায় বেরোচ্ছে বড় করে ছবি টবি দিয়ে। আমার বাবাকে জিজ্ঞেস করছে, আরে আগে তো কোনোদিন বলেছিল যে এত বড় ছিল, ছেলেটাকে রোজ দেখছি ঘুরে বেড়াচ্ছে, আদর করতাম, ভালো করে খাওয়াতাম। এবং এইটার থেকে আমি যেটা বলতে চাইছি আর কি, যে এই যে স্নেহ, মানে এই যে বাড়িতে দেখার কেউ একজন মহিলা ছিলেন, রান্না করতেন, এই করতে, কেউ ভাত বেড়ে খাওয়াবে, করবে, এত ভাই বোন, উনি মেজো, তার মধ্যে এই মানে গরিব অমুক তা নয়, খুব খারাপ অবস্থা, খেতে পাচ্ছে না, তখন না ওটা একটা মানে খুব টিভিটাও হয়েছিল তখনকার দিনে, একটা টিভিতে সব মারা যেত তা না, কিন্তু খুব একটা কঠিন টিভি হয়েছিল। রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে। কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার।
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার গ্রামে ডাকঘর করা, রাত্রি দিন মানুষের সুখ দুঃখের খবর বয়ে নিয়ে সে পৌঁছে দেয় মানুষের দ্বারে দ্বারে। কিন্তু তার খবর কে রাখে? রানার নামক চরিত্রটিকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন যে মানুষটি, তিনি স্বল্পায়ু এক বিস্ময় বালক সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত শব্দের অর্থ সুকান্তি যাহার, অর্থাৎ যে কিনা দেখতে ভালো। যদিও আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য সেই অর্থে মোটেই দেখতে ভালো ছিলেন না। শ্যামবর্ণের, দোহারা গড়নের, মাঝারি সাইজের মানুষ, আপাত নিরীহ, লাজুক। মাথায় ছিল এক রাশ ঘন কালো চুল, যেন তারই ভারে মাথাটা ঝুঁকে পড়তো সামনের দিকে। পরনে ধুতি, গায়ে শার্ট, তার আবার হাত দুটো থাকতো কনুই পর্যন্ত গোটানো। কাপড়ের কোঁচাটা বাহাতে ধরে রাস্তার একেবারে ধার ঘেঁষে হেঁটে চলা ছিল তার অভ্যেস। তবে তার চেহারার সব থেকে উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল ঝকঝকে দুটি উজ্জ্বল চোখ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, সুকান্তি নয় এমন এক শিশুর নাম সুকান্ত দেওয়া হলো কেন? ঘটনাটা হলো এই রকম যে 20-এর দশকে বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান সাহিত্যিক, রমলা রচনাকার মনীন্দ্রলাল বসুর সুকান্ত নামক গল্পটি ছিল তরুণদের কাছে খুব প্রিয়। এই গল্পের নায়কের নামানুসারেই জ্যাঠতুতো দিদি রানী জন্মের পরে তার ভাইয়ের নাম রেখেছিলেন সুকান্ত। সেটা 1926 সালের 15ই আগস্ট। সুকান্ত যখন জন্ম হয় তখন তাদের একান্নবর্তী পরিবারটির অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। জ্যাঠামশের বইয়ের প্রকাশনা ও বাবার যজমানি মিলিয়ে যৌথ রোজগারে দিব্যি চলত নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেই সময় তারা বাগবাজারে নিবেদিতা লেনের একটা দোতলা বাড়িতে ভাড়া থাকতেন। বিরাট বাড়িতে লোকজন ছিল যথেষ্ট, কেননা পূর্ব বাংলার পরিচিত মানুষজন শহরে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে এসে এখানেই উঠতেন। সামাজিকতায় উৎসাহী কৃষ্ণচন্দ্র ও সুকান্তের বাবা নিবারণচন্দ্র তাদের সর্বদাই সাদরে গ্রহণ করতেন, তাই বাড়িটা থাকতো সরগরম। এই বাড়িতেই শিশু সুকান্তের দিন কেটেছে, কখনো ঠাকুরমার ঘরে, কখনো বা রানীদির কোলে। রানীদি ছিলেন সুকান্তের জ্যাঠতুতো বোন এবং বাড়ির একমাত্র কিশোরী। সম্ভবত তাঁর কাছেই কবিতার প্রথম পাঠ নিয়েছিল শিশু সুকান্ত। রানীদের কণ্ঠস্থ ছিল রবীন্দ্রনাথের কথা ও কাহিনীর কবিতাগুলি। শিশু সুকান্তকে কোলে করে নিয়ে এ ঘর ও ঘর করার ফাঁকে ফাঁকে আপন মনে কবিতার পর কবিতা আবৃত্তি করতেন রানীদি। তখনই হয়তো এসব কবিতা সুকান্তের শিশু মনে কাব্যের প্রাথমিক বীজটুকু বপন করে দিয়েছিল। তাছাড়া সুকান্তের মা সুনীতি দেবী সুকান্তকে রামায়ণ মহাভারতের গল্প পড়ে শোনাতেন। তাই বাংলার প্রায় সকল কবির প্রেরণা সেই রামায়ণ মহাভারত কবি সুকান্তরও। কাব্য প্রতিভার উৎস হওয়া খুব একটা অসম্ভব নয়। এমনি করেই সুকান্ত মানুষ হয়ে উঠল এক যৌথ পরিবারে, যেখানে একদিকে ছিল প্রাচীন সংস্কৃত সাহিত্য শাস্ত্রচর্চা, আর অন্যদিকে অতি স্বাভাবিক যুগের হাওয়ায় নবযুগের সাড়া। রানীদির মাধ্যমে রবীন্দ্র কাব্যশ্রুতি, আর দূর সম্পর্কের কাকা সরোজ ভট্টাচার্য ও রাখাল ভট্টাচার্যের মাধ্যমে আধুনিকতায় নাড়া। বাংলা সাহিত্যে তখন কল্লোল ও কালি কলম প্রগতির যুগ, সে এক প্রচণ্ড আধুনিকতা। তার মধ্যে ভাঙনের নেশাটাই ছিল বড়, ফলে দ্বন্দ্ব বাঁধল প্রাচীন আর আধুনিক জীবনবোধের সাথে সেই কিশোর বেলাতেই। সুকান্ত জাট্টুতো দাদা মনোজ ভট্টাচার্যের কথা অনুযায়ী সুকান্তের লেখা প্রথম কবিতা, যা সুকান্তকে বড়দের মহলে খ্যাতি এনে দেয়, তা মনোজবাবুর মামাতো বোন রমা আর রানীকে নিয়ে লেখা
সাঁওতাল পরগনা জসিরিতে। কবিতাটি এই রকম। রমারানী দুই বোন পরীর মতন, সবে বলে মেয়ে দুটি লক্ষ্মী কেমন। দুই বোন রমারানী সবে করে কানাকানি, দুই বোন হবে ভালো, করিবে যে ঘর আলো সীতার মতন। এই প্রথম লেখাতেই পূর্বে কথিত মায়ের মুখে রামায়ণের শোনার প্রভাব খুব স্পষ্ট ছিল। সুকান্ত তখন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের সপ্তম মানের ছাত্র, বয়স সম্ভবত 12 বছর। ক্লাসে বন্ধু পেয়েছেন সাহিত্য পাগল অরুণাচল বসুকে। অরুণাচলের সহযোগিতায় এবং অতি আগ্রহশীল শিক্ষক নবদ্বীপ দেবনাথের তত্ত্বাবধানে ক্লাসের ছেলেদের ছবি ও লেখা নিয়ে সপ্তমিকা নামে একটি হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেছিলেন সুকান্ত। পত্রিকাটির সংগঠক ছিলেন তিনি। স্বভাবতই সকলে মিলে দারুণ কর্মব্যস্ততার মধ্যে একদিন সুচারু রূপে অলঙ্কৃত করে পত্রিকাটি প্রকাশিত করলেন। তার চেয়েও বড় খবর হলো সুকান্তের অন্তর্মুখী ভাবাবেগ যেন পেয়ে গেল তার নিজস্ব প্রকাশ মাধ্যম। এই পত্রিকার জন্য সুকান্ত লিখেছিলেন সুচিকিৎসা ছড়াটি, যা পরবর্তীতে সুকান্ত সমগ্রের অন্তর্ভুক্ত হয়। ছড়াটি হলো এই রকম। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে, বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানিতে থাকুক, আইস প্যাকটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমনতর ধন্য ডাক্তারি। শ্রেষ্ঠত্বের প্রমাণ কবি হিসেবে কঠোর বাস্তববাদী কবিতার পাশাপাশি সুকান্ত তার প্রথম জীবন থেকেই হালকা হাসির ছড়াও লিখেছেন একই রকম সাবলীলতায়। তার মিঠে করা কাব্যগ্রন্থে মেয়েদের পদবী কবিতাটি তার সূক্ষ্ম রসবোধের জ্বলন্ত সাক্ষ্য বহন করে। মেয়েদের পদবিতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির, তাই ভূমিকা ছড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবেই গোসা। পালিত পালিতা হলে, পাল হলে পালা, নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা। মল্লিক মল্লিকা, দাস হলে দাসা, শোনাবে পদবীগুলো অতিশয় খাসা। কর যদি করা হয়, ধর হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা। নাগ যদি নাগা হয়, সেন হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। কিন্তু প্রখর কঠিন বাস্তবের অভিঘাতে একেবারে বদলে গেল সুকান্তের লেখনীর চলনশৈলী। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, স্বাধীনতা আন্দোলনের উত্তাল উন্মাদনা, পরিবারের প্রিয়জনের একের পর এক মৃত্যু কিশোর সুকান্তের মননে আনল রূঢ় বাস্তবতার ঝাঁঝ। শিশুবেলার আপাত পেলব কলম হয়ে উঠল বিদ্রোহী,
ঝলসে উঠতে লাগলো বিদ্যুৎ শিখা। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। অবাক পৃথিবী, অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতে শুধু পেলাম। অবাক পৃথিবী সেলাম, সেলাম তোমাকে সেলাম। 1941 সালের 22শে জুন হিটলারের নাৎসি বাহিনী সোভিয়েত আক্রমণ করে। সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিণত হয় জনযুদ্ধে। সুকান্তর তখন বয়স মাত্র 15, কিন্তু নিজের অবস্থানটি তিনি চিনে নিতে পারলেন দ্রুত। আন্তর্জাতিক দায়বদ্ধতা থেকে 1942 সালে তৈরি হলো ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ। কবি সুকান্ত বুঝতে পারলেন মহৎ সেই সংগ্রামে জনচিত্তকে উদ্বুদ্ধ ও সংগঠিত করাই তার প্রধান কর্তব্য। যুদ্ধ বিষয়ে লেখা হতে থাকলো একের পর এক কবিতা। চট্টগ্রাম 1943, লেলিন, দিন বদলের পালা, মণিপুর, রোম 1943 ইত্যাদি। পূর্বাভাস কাব্যের উদ্যোগ কবিতায় তিনি লিখলেন, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝেনি কি দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন। একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান, বিপ্লবী প্রাণ, প্রস্তুত রাখো কাস্তে। গাও সারি গান, হাতিয়ারে শান, দাও আজ উদয় আসতে। আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে, প্রতিরোধ করো শক্ত। প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে, জাগে সারা অব্যক্ত। আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত। আসে সংহতি শত্রুর প্রতি, ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণবন্যায় যেন আজ উচ্ছেদ্য। বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝেনি কি দুর্বৃত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝেনি দুর্বৃত্ত। 43-এর বর্ণন্তরে তিনি একই সঙ্গে কবি ও কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন, জনরক্ষা সমিতির স্বেচ্ছাসেবক হিসেবে। তিনি রাজপথে যা দেখেন তাই পরবর্তীকালে রূপ পায় কবিতায়। রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি লেখেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি,
প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়াই যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। অসামান্য শেষ দুটি পংক্তি বহন করে রবীন্দ্রনাথের উজ্জ্বল উত্তরাধিকার। 1946-এর মন্বন্তরের দিনে খুনি ওঠা কালোবাজারি ও মজুদ্দারের বিরুদ্ধে উচ্চারণ করেন তীব্র শ্রেণী ঘৃণা। শোনরে মালিক, শোনরে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোনরে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1945 সালের 9 মে জার্মানির ফ্যাসিস্ট বাহিনী আত্মসমর্পণ করে। পৃথিবী রাহু মুক্ত হয়। সুকান্ত সেই পটভূমিতে নতুন রূপে রবীন্দ্রনাথের আবির্ভাব কামনা করলেন। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। এসেছে মরা গাঙে, খুলতে হবে না তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। মান এসেছে মরা গাঙে, খুলতে হবে না তোমরা এখনো। 1946 সাল স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পর্ব। গোটা দেশ জুড়ে চলতে থাকে আন্দোলনের ঝড়। বিমান বাহিনী ও ডক কর্মীদের ধর্মঘট, সুতাকল শ্রমিকদের ধর্মঘট, কলকাতায় ইঞ্জিনিয়ারিং কারখানা ও খিদিরপুরের ব্রেথওয়েট কারখানায় ধর্মঘট, অর্থাৎ সারা দেশ উত্তাল। সুকান্ত লিখলেন অনুভব 1946 শীর্ষক কবিতা। বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার ঢেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ
উদ্দাম কলরব শুনেছ, স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ, শুনেছ উদ্দাম কলরব শুনেছ। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট, প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্রত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই দলের পিছনে আমিও আছি। তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ। বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। নিরপেক্ষ ঐতিহাসিকের মতো তিনি শুধু দিনপঞ্জিকা লিখেই যাননি, তিনি সেই উত্তাল বিপ্লবের একজন হিসেবে সকলকে আহ্বান জানিয়েছেন। স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনছ উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্রত। তাদের দলের পিছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। স্বাধীনতা আন্দোলনের উত্তুঙ্গ পর্বে যাদবপুর টিবি হাসপাতালে শুয়ে থেকেও দেশপ্রেমিক সুকান্ত মানসিকভাবে ছিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে। আমরা তারই পরিচয় পাই জাগবার দিন আজ কবিতায়। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়াছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে। মৃত্যুর সঙ্গিন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসেছে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যোগ্য চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির। আজকে শপথ করো সকলে, আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি। এই কথা উচ্চারণ না করলে ভুল হয়ে যাবে যে জগৎ জোড়া শ্রেণীদ্বন্দ্বে সুকান্ত সব সময়ই ছিলেন শ্রমজীবীদের পক্ষে। শ্রেণী চেতনার অনন্য পরিচয় বহন করে তার সিগারেট, সিঁড়ি, আগ্নেয়গিরি, দেশলাই কাঠি, চিল, কলম প্রভৃতি রূপকধর্মী কবিতাগুলি। রবীন্দ্র দত্তর বাংলা কবিতায় এই ধরনের রূপক ব্যবহারে তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়। শোষিত শ্রেণীর প্রকৃতি ব্যঞ্জনায় অসামান্য হয়ে আছে তার সিঁড়ি কবিতাটি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য, আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল
আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। সুকান্ত জন্মের 100 বর্ষ পরে, এমনকি তার মৃত্যুরও 78 বছর পরে, আজকের দিনে আমরা তার জীবন ও কবিতাকে কিভাবে দেখব? এই সময় সুকান্ত চর্চার অভিমুখ কি হতে পারে? স্বাধীনতার পর অতিক্রান্ত প্রায় 80 বছর, প্রার্থিত স্বাধীনতা এখনো অনায়ত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে, আর জীবনের শেষ পর্ব কাটিয়েছিলেন পৃথিবী জোড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্নেয় প্রহরে। তার কবিতায় সেই সময়ের উত্তাপ আকীর্ণ হয়ে আছে। কাউকে ছোট না করেই বলতে পারি, অনেকের মতোই তিনিও সমকালীন সময় থেকে মুখ ফিরিয়ে থাকতেই পারতেন, কিন্তু কবি সুকান্ত তা করেননি। সময়কে তার চিন্তনে মননে ঋদ্ধ করে অমর করে গেছেন তার লেখনীতে। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো, হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও। যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও। শীতের শেষের তুষার গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। সময় পেরিয়ে গেছে প্রায় 8 দশক, কিন্তু পৃথিবীর মৌলিক চিত্রটি অপরিবর্তিত রয়ে গেছে। আজও ইতিউতি চলছে সাম্রাজ্যবাদী যুদ্ধ। আজও নিপীড়িত মানুষ মুক্তির সন্ধান অধরা। শোষণ যন্ত্রণার অবিরাম হার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে। এই অবস্থায় সুকান্ত জীবন ও কর্মকাণ্ড আমাদের কাছে আলোকস্তম্ভ হয়ে উঠতে পারে। সেখান থেকে আজকের সময়ের তরুণ তরুণীরা বেঁচে থাকার রসদ গ্রহণ করতে পারে। কবি বিষ্ণুদে শিল্পী যামিনী রায়ের কথা শুনিয়েছিলেন এইভাবে। সুকান্তর কথা বলতে বলতে যামিনীদা বলে উঠতেন, ওর মতো ছেলেরা সব বাংলাদেশে মরে যাবে, তবে যদি দেশের লোকের যন্ত্রণা কাজে পরিণত হয়। আর কিছুদিন বেঁচে থাকলে বাংলা সাহিত্য সম্ভার কি মণিমুক্ত যে পেতে পারত, তা ভেবে আজ বড় বেদনা অনুভূত হয়। মানুষের জন্য যে হাঁটা শুরু করেছিল সেই ছোট্ট জেদি তরুণ, তা আজও চলছে। সেই অবিরাম পথ চলার শরিক আপনি, আমি, আপনারা সবাই, আমরা সবাই তাই এক একজন রানার। তাই কবি সুকান্ত প্রতিনিয়ত আমাদের সঙ্গেই পথ হাঁটছেন। অপরাজেয় রানারের মতো তার
সৃজন ডালিনী। রানার রানার এই বোঝা টানার দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? দিন কবে শেষ হবে? ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকাকে যাবে না ছোঁয়া। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার। রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার। আমরা জন্মশতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্য বিস্ময় বালক, তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তারই কথায়, তারই কবিতায়, তারই সৃজনের মধ্য দিয়ে কোরিওগ্রাফি যারা করলো এরা সবাই বৈদ্যবাটি ষড়াফুলি অঞ্চলের অতি পরিচিত মুখ। সবাই একসাথে অনেক দিন ধরে অনেক কাজ সামলে পারিবারিক সমস্যাগুলোকে সরিয়ে রেখে একসাথে চেষ্টা করেছে এই এতগুলো মানুষকে নিয়ে পথ চলবার জন্য। জানি না আমরা কতটুকু বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম। আমরা চেষ্টা করলাম ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া বাংলার বুকের এই প্রতিভার প্রতি সামান্য শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের তরফ থেকে। সবাইকে শিল্পী সমন্বয়ের তরফ থেকে বরণ করে নেওয়া হবে। প্রার্থনা করছি বাকিটুকু। আমাদের রীতি ও পরম্পরা মেনে, আমি একটু ওদিকে চলে যাই, আমাদের রীতি ও পরম্পরা মেনে আমরা সকলকে বরণ করে নিচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সফলভাবে সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগত হয়তো সবার নাম নেই, আমি তাদের কাছে যাচ্ছি। বিথিকা এবং প্রসূন আমাদের শিল্পী সমন্বয়ের তরফ থেকে তারা নিজেদের পরিচয় দেবে এবং তার কাছে আমরা সম্মান তুলে দেব। বিথিকা এগিয়ে এসো। আমার কাছে না প্রথম, হ্যাঁ হ্যাঁ সায়ন, সায়ন ওকে আমি জানি, সায়ন ওটা মৌবারিক। এরপরে মৌসুমী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, ওদের জন্য হাততালিটা খুব কম হয়ে যাচ্ছে। ওরা যেভাবে আপনাদের সামনে সুন্দর একটা উপস্থাপনা তুলে ধরেছে, যে কোরিওগ্রাফি ওটা করেছে এবং এতদিন পরিশ্রম করেছে। এবারে নবনীতা দাস মোদক, এবারে দুই বাচিক শিল্পী আরও আছে, বাচিক শিল্পী বলছি, এবারে শবরী ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি, পাপড়ি মুখার্জি, কি নাম না তুমি না মই জানি পরে কি
হ্যাঁ, তিয়াস মিত্র। তিয়াস পেছন দিকে ছিল, ওই জন্য ওকে দেখতে পাইনি। অনুশ্রী সরকার, এরপরে অনুশ্রী, অংশু, অঙ্কুশ, অঙ্কুশ, অঙ্কুশ সরকার। কোয়েল দলুই, এরপরে কোয়েল দলুই। এরপরে হ্যাঁ, কোয়েল দলুইকে দেওয়া হবে। তোমার কি নাম? আচ্ছা, এবার তিতলি সরকার। এবারে দেবলীনা সাহা। এবং এদিকে রয়েছে অনিরুদ্ধ ঘোষাল, যিনি শব্দ মানে আবহ প্রক্ষেপণ করেছেন। সবাইকে শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং এরকম একটা প্রযোজনা। আলো